প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এম.এ. আজিজ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আলোচনায় যেতে চাই। প্রথম আলো, চীন নিবিড় কৌশলগত অংশীদার হতে চায়, প্রধানমন্ত্রীর চীন সফর। কোটা বাতিলের দাবিতে অবরোধ, সরকারি চাকরি। সমকাল, অলস পড়ে নষ্ট হচ্ছে 2023 কোটি টাকার চিকিৎসা যন্ত্র, সুপার স্পেশালাইজড হাসপাতাল। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা, চাকরিতে কোটা বাতিলে শিক্ষার্থীদের আন্দোলন। দৈনিক যুগান্তরের শিরোনাম, আন্দোলনকারীরা অনড়, ব্যাখ্যা প্রত্যাখ্যান। কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর, বন্যার আশঙ্কা। কালের কণ্ঠের শিরোনাম, সম্পদের হিসাব দাখিল করতেই হবে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে হাইকোর্ট। দৈনিক ইত্তেফাক, সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হাইকোর্টের নির্দেশ। এমপি আজিম হত্যাকাণ্ড, লাশ শনাক্ত না হলে সব তদন্ত নিষ্ফল। বাংলাদেশ প্রতিদিন, হিসাব দিতেই হবে সম্পদের, হাইকোর্টের নির্দেশ। উত্তাল পাবলিক বিশ্ববিদ্যালয়, কোটার প্রতিবাদে চলছে অবরোধ বিক্ষোভ, শিক্ষকরা অনড়, বলছেন বাঁচা মরার লড়াই। আজকের পত্রিকা, সম্পদের হিসাব দিতে প্রয়োজনে সেল গঠন, সরকারি চাকরিদের সম্পদ। সর্বজনীন পেনশন, ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়, আন্দোলন চলবে। দেশ রূপান্তর, পেনশনে লাভ ক্ষতির দেয়াল, মৃত্যুর পরও জন্ম নিবন্ধন ভোগান্তি, বেনজির মতিউরের সম্পদের হিসাব তলব। খবরের কাগজ, সাবেক অতিরিক্ত আইজিপির বিপুল সম্পদের সন্ধান, আবার বন্যা, পাহাড় ধস। দৈনিক বাংলা, প্রত্যয় স্কিম নিয়ে 35 পাবলিক বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা, সব ক্লাস ও পরীক্ষা বন্ধ, অনিশ্চয়তায় শিক্ষার্থীরা। কালবেলা, এবার সংগঠনের নজর আওয়ামী লীগের, আন্দোলনমুখী নেতৃত্বের খোঁজে বিএনপি। সময়ের আলো, নিহত নারীর পরিচয় মিলবে কবে, 4 খণ্ড মরদেহ এক হলো 2 বছরে। মন্ত্রণালয়ের ব্যাখ্যা প্রত্যাখ্যান, ব্যাখ্যায় যা বলল অর্থ মন্ত্রণালয়, প্রত্যয় স্কিম। যায় দিন, সরকারি কর্মকর্তাদের সম্পদ দাখিলের বিধি মানতে হবে, বেনজির ও মতিউরের পরিবারের সম্পদের হিসাব তলব দুদকের। সিলেট সহ 8 জেলায় বন্যা। দৈনিক জনকণ্ঠ, ভুতুরে এক হাসপাতাল, লোকবলের অভাবে কাজ আসছে না, বিপুল সম্ভাবনার সুপার স্পেশালাইজড হাসপাতাল। এই হাসপাতালটি নিয়ে আজকে 2টি পত্রিকায় রিপোর্ট হয়েছে, আমরা যদি সময় পাই তাহলে কথা বলবো। কিন্তু তার আগে যে কথাটি আলাপ করতে চাই, যে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব নিয়ে নানা কথাবার্তা হলো। হাইকোর্টের নির্দেশ, সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিল করতেই হবে। এটিকে হাইকোর্ট পর্যন্ত যাওয়ার দরকার ছিল? ধন্যবাদ আপনাকে। আসলে তো থ্রু প্রসেস বাংলাদেশে তো প্রশাসনের লোকরা অনেক শক্তিশালী হয়ে উঠেছে। আচ্ছা, আপনার আইন তো আছে, 5 বছর পর পর আপনি আপনার সম্পদের হিসাব দিবেন। এটা তারা মানছে না। আমরা কেন হিসাব দিব? তাই তো আমরা তো ইনকাম ট্যাক্সই দেই, কিন্তু ইনকাম ট্যাক্সে দেন আপনি তো প্রকৃত সম্পদ আড়াল করার সুযোগ পান। অর্থাৎ এটা দিতে চায় না। এই যে আমরা যে দেখি এখন যে আলোচনাগুলি হচ্ছে, এই যে ধরা পড়ছে না, এই হিসাব দিতে গেলেই তো সমস্যা, বিড়াল বেরিয়ে আসবে। আপনি দেখেন এই যে পশ এরিয়া, ধরেন গুলশান, বনানী বা ধানমন্ডি যদি যান, আপনি দেখবেন এখানে সংখ্যাগরিষ্ঠ কিন্তু হচ্ছে প্রশাসনের লোকজন, আমলাদের জায়গা, অট্টালিকায় থাকেন, তাদের জায়গা। এই যে আগের ফরেন মিনিস্টার বলছে না, কানাডায় বেগমপাড়ায় প্রশাসনের লোকেরই জায়গা জমিন বেশি, সব জায়গায় তাই। তা আমার বক্তব্য হলো যে আমার একটা পয়েন্ট ভালো লেগেছে, হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি তিনি বলেছেন যে দেশে যদি অর্থ পাচার এবং দুর্নীতি কমাতে না পারা যায় তাহলে দেশের উন্নয়ন ধরে রাখা যাবে না, এই জন্যেই সম্পদের হিসাব দিতেই হবে। এবং আমি সম্পূর্ণভাবে মনে করি যে যতক্ষণ পর্যন্ত স্বচ্ছতা আনা না যাবে, আপনি দেখেন আমি ব্যক্তিগতভাবে বহুবারই বলে থাকি
যে সরকারি চাকরিজীবী হচ্ছে 12 থেকে 13 লাখ, বাংলাদেশে 17 কোটি লোক। আপনি বলেন এই 17 কোটি লাখ লোক যদি ঘুষ না নেয়, ঘুষ না খায়, ঘুষকে পৃষ্ঠপোষকতা না দেয়, ঘুষকে প্রশ্রয় না দেয়, তাহলে ঘুষ কি দেশে থাকবে? তার চাইতেও সংক্ষেপে যদি বলি, একটা মিনিস্ট্রিতে মিনিস্টার থেকে শুরু করে আপনার যদি জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত এবং মিনিস্ট্রির অধীনের আপনার ডিজি হোক, চেয়ারম্যান হোক, ডাইরেক্টর পর্যন্ত যদি ঘুষ না খায়, তাহলে কেউ ঘুষ দেওয়ার জায়গা আছে? ব্যবসায়ী ঘুষ দেয়, আপনি ঘুষ দেন, আমি ঘুষ দেই, কথার কথা। মানে এটা নিয়ম, এটার নিয়ম হলেও ঘুষ দেওয়ার তো জায়গা পাবো না যদি তারা ঘুষ না খায়। তো সুতরাং আমি এই জ্যেষ্ঠ বিচারপতি যে বললেন, আমি সম্পূর্ণ একমত যে ঘুষের উৎস মুখ বন্ধ করতে হবে। এমনি এমনি ধৈর্য, বেনজির ধৈর্য, অমুক ধৈর্য, তমক ধৈর্য, ইন্ডিভিজুয়াল ধরেন দুদকে শুনি যে 2,500 কমপ্লেন পড়ে আছে, এখন তাদের জনবল সংকট, ওখানেও সুশাসনের সংকট আছে, ধরে নিলাম। দুদক দ্বারা কি সম্ভব 13 কোটি লোকের দেশে? 2,500 কথা বললেন, এটা কতদিন নিষ্পত্তি হবে? নিষ্পত্তি হতে তো সময় লাগবে। ব্যাপারটা হলো তদন্তকারী কর্মকর্তা, তাদের যে প্রসেস, আপনি দুদক দেখেন অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তাদের কাছে অভিযোগ দিলে তারা তদন্ত করে, এবং অধিকাংশ অভিযোগই দেখবেন কোনো না কোনোভাবে পত্রিকা, টেলিভিশন থেকে যায়। তারা তো নিজেরাও পারে আপনার আপনি বললেন যে এত হাজার জমা হয়েছে, তারপরে আবার নিজেরা করার যে আগ্রহ, না, ব্যাপারটা জনবল সংকট আছে। তারপরে আপনার দুদকের অনেকের কাছেই শুনি, দুদকের যারা দায়িত্বে, অনুসন্ধানের দায়িত্বে থাকে, তিনি যত বড় ক্রাইমই হোক না কেন, দুর্নীতি হোক না কেন, তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার চেষ্টা করে, যেমন ইলেকট্রিক লাইনম্যানরা করে, এরকম। তো সুতরাং সুশাসনটা সব জায়গায় দরকার, এর জন্য রাজনৈতিক অঙ্গীকারটা আসল। এবং আমি এই জন্য জ্যেষ্ঠ বিচারপতির এইটাকে করি যে অবশ্যই বাংলাদেশের বাসিন্দা, একটা রিকশাওয়ালা কিন্তু ট্যাক্স দেয়, ও বোঝে না। যখন একটা সিগারেট খায় তখন সে কিন্তু বিড়ি খায়, তখন সে কিন্তু ভ্যাট দেয়। আর আপনার ধরলেই 10 কোটি টাকা বের হয়ে যাবে, আপনি হিসাব দেবেন না, এটা তো হইতে পারে না। কোটা বাতিলের দাবিতে অবরোধ চলছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা শিক্ষকদের। অনেকদিন পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাঙ্গন একটু উত্তপ্ত হয়ে গেল। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে এই জায়গায়, যেমন অর্থমন্ত্রী বলছেন যে শিক্ষকদের আন্দোলন যৌক্তিক না, অনড় শিক্ষকরা বলছেন আমরা লড়াই করবই। তাইলে এই যে না এবং হ্যাঁ, এই যে শিক্ষাঙ্গনে হঠাৎ করে একটা অস্থিরতা দেখা দিল, এবং আমি গতকাল এই অনুষ্ঠানে এই কথা বলেছি যে একসময় হয়তো বা দেখা যাবে যে আপনি আমি এক জায়গায় এসে দাঁড়ালাম, তখন যে ক্ষতিটা হয়ে যাবে সেটা কার হবে? না, আপনার এই না হার কথা দিয়ে আমি শুরু করি। বাংলাদেশে না হলেও ধরেন সড়ক আইন হয়েছে, এই সরকারই করেছিল। আমার ধারণা 98% লোক এই আইনকে সমর্থন করেছিল, কিন্তু সড়কের এরা আপনার স্ট্রাইক করে দিবে, জনগণকে জিম্মি করে ফেলবে, এই ডরে এই আইনটা আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। একটা পার্লামেন্টে আইন পাশ হওয়ার পরে, সম্ভবত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, এই একটি আইন কিন্তু বাস্তবায়ন করা যায় নাই, যদিও জনগণের সমর্থন পুরা ছিল। তো এইটাই বললাম, হান আর যে প্রশ্ন, বাংলাদেশের এই কালচারটাই হচ্ছে ঠেক না দিলে করা যায় না, এবং আমার মনে হয় শিক্ষকরা ওই পথ নিছে। কিন্তু আমি যেটা বলি, শিক্ষক মানে এই যে শিক্ষকদের মধ্যে, আমি শ্রদ্ধার সাথে বলি, শিক্ষকদের মধ্যেও তো ভাগাভাগি আছে, দলাদলি আছে, কিন্তু এই ক্ষেত্রে তো সবাই এক না, বোধ করি এক নাকি? না, বিষয়টা হলো যে এখানে তো ইন্টারেস্টের ব্যাপার, সবাই এ ব্যাপারে তারা দুটো দিক আছে। কিন্তু একজন শিক্ষক হচ্ছে সবচেয়ে ব্রেনি, তার শিক্ষকতার প্রতি, শিক্ষাদানের প্রতি, দেশের প্রতি একটা দায়বদ্ধতা আছে, এবং সেই সাথে তার কিন্তু নিজস্ব জ্ঞান আহরণ করার জন্য রিসার্চও করতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের শিক্ষক, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকরা প্রফেশনাল শিক্ষক দেখেছি, সেই অবস্থা কিন্তু দেখছি না। শিক্ষকরাও পলিটিক্স করে, যার ফলে আপনি দেখেন এটা বলতেছেন গ্রুপ আছে, কিন্তু এখানে হলো স্বার্থের লড়াই। আপনার শুরুতে শিক্ষকদের পক্ষ থেকে কিন্তু একটা কথা বলা হয়েছে যে আমরা কিছু জানি না, আমাদের জিজ্ঞাসা করলো না,
প্রত্যয় স্কিম আগে আমাদের উপরে চাপায় দেওয়া হলো, অর্থাৎ ইগোর প্রশ্ন। হ্যাঁ, এখানে আবার যুক্তিও আছে। আপনি ধরেন আপনার মোস্ট সিনিয়র শিক্ষক, আপনার তারা সিনিয়র সেক্রেটারিসে কম বেতন পায়। এখন এই সাবকন্টিনেন্টে আপনার শিক্ষার বাজেট, যেটা বাজেট একটা শিক্ষক রিসার্চ করবে, আমি তো দেখেছি, আমি জানি, কারণ আমি ইউনিভার্সিটির সিনেট সিন্ডিকেটে জড়িত ছিলাম। এনজিও ধরে ধরে পয়সা এনে রিসার্চ করে, বিশ্ববিদ্যালয়ে বাজেট কিভাবে সম্ভব? বাজেট নাই। কারণ দেখেন 2002-2003 অর্থ বছরে বাজেট ছিল 2.081%। এখন এবারের বাজেট প্রত্যেক বছরে কমছে, এবারে এসে বাজেট হয়েছে 1.76%। এইটা হলো শিক্ষার। আর দেখেন বাজেট হচ্ছে আপনার 5 লাখ কোটি টাকা প্রায়, হ্যাঁ, এর ভিতরে আপনার 8 লাখ কোটি টাকা প্রায়, এর ভিতরে সরকার পরিচালনা ব্যয় হচ্ছে 5 লাখ কোটি টাকার উপরে, আর বাজেট ঘাটতি হলো প্রায় 2.25 কোটি টাকা। অর্থাৎ সরকারের হাতে এই বাজেটের নেট খরচ হাতে থাকে মাত্র 1 লাখ কোটি টাকা। এটা কিন্তু এটা কিন্তু অর্থনীতিবিদের মতো করে আমি হিসাব করতেছি না, আমার জেনারেল কমন সেন্স দিয়ে বলছি। বাকি টাকা তো লোন করবে, বাকি টাকা লোন। কিন্তু আমরা যে প্রসঙ্গে ছিলাম সেই প্রসঙ্গে আসি। হ্যাঁ, যে এই যেটা আমি আপনাকে বলছিলাম যে আজ হোক কাল হোক আপনি একটা জায়গায় তো দাঁড়াবে, তো সেটা কেন না আজ এবং এই মুহূর্তে এই যে ক্ষতিটা হবে, বিশ্ববিদ্যালয়ে ক্লাস হচ্ছে না, পরীক্ষা বন্ধ থাকলো, তো এইটা কি মানে কেউ ভাবছেন? এখানে দেখেন শিক্ষকদের পক্ষ থেকে বলছে তারা বেশি করে ক্লাস নেবে, তাই না? কিন্তু বিজ্ঞানে বলে যে একটা ছাত্র কতটুকু আপনি 45 মিনিট থেকে 50 মিনিট বা 1 ঘন্টার বেশি ক্লাস করলে সে অ্যাটেনশন রাখতে পারে না। তা আপনি যদি ডাবল ক্লাস নিয়ে পোষাইতে চান, এটা একটা গোজামিলের ব্যাপার। সেটা হয়তো একটা প্রক্রিয়া, এটা এটা গোজামিল হবে, ওভারডোজ হবে। এগুলোতে তো আপনার প্রকৃত, আমি যে জায়গায় বলি যে এমনিতেই এই শিক্ষা ব্যবস্থা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে, যেখানে অটোমেশন, রোবট, আইওটি এইটা কাজ করতেছে সারা পৃথিবীর। কোটা বিরোধিতা হচ্ছে, এটা নিয়ে আপনার কোটা বিরোধী। দেখেন এখানে কোটা ছিল টোটাল আগে 56%, এখনো তো আছে, এখনো 56। হ্যাঁ, এখন মুক্তিযোদ্ধাদের এইসব এখনো 56। এখন এই যে কোটা, আগে তো এই কোটাটা তো বাতিল করা হয়েছিল আপনার ক্লাস 1 এবং ক্লাস 2 গেজেটেড অফিসারের চাকরি নেওয়ার জন্য, এটা বাতিল হয়েছিল। এই হাইকোর্ট এবার রায় দিল যে না, কোঠাল ওইটা বাতিল, এখন বহাল। তার মানে 56% কিন্তু কোঠা, টোটাল 56%। আমার এখানে বক্তব্য, একটা উদাহরণ আমি দিচ্ছি, যে ধরেন এখন প্রায় 2.25 লক্ষ মুক্তিযোদ্ধা আছে নিবন্ধিত, তার নাতিপুতি সহ সব এই কোঠার ভিতরে ঢুকবে এবং তাদের কোঠা হলো 30%। কিন্তু আমার ধারণা এখন সর্বোচ্চ 60 থেকে 65,000 মুক্তিযোদ্ধা, প্রকৃত মুক্তিযোদ্ধা বেঁচে আছে। কেন এখন দিতে হবে? যারা বেঁচে আছে তারা যদি কর্মক্ষম হয়, প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকাটা করেন। আমাদের দেশে প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকাও নাই, প্রকৃত রাজাকার তালিকা। মানে বিষয়টা এত স্পর্শকাতর যে আমরা যখন মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলি তখন তো সেলুট করেই কথা বলতে হয়, তখন তাদের জন্য তো আমাদের দেশটা স্বাধীন হয়েছে। কিন্তু বাস্তবতার নিরিখে কতটুকু কার জন্য কি করা যায় সেইটা বোধহয় সাধারণ মানুষ যেন ভুক্তভোগী না হয় সেটাও তো চিন্তা করা উচিত। চিন্তা করতে হবে। ধরেন আমি ভারত থেকে ট্রেনিং নেওয়া মুক্তিযোদ্ধা, কিন্তু আমার নিবন্ধন নাই। তারপরেও আমি বলছি যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবশ্যই কোনো না কোনো সাহায্য, কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধাদের যেটা গরিবের ট্যাক্সের পয়সা নাতিপুতি পর্যন্ত দিবেন কেন? 2.5 লক্ষ ভুয়া মুক্তিযোদ্ধা নিবন্ধিত আছে, তার নাতিপুতি সহ কেন উপকারটা পাবে? অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আমি বলছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতাল নিয়ে আজকে পত্রিকায় রিপোর্ট হয়েছে, এবং যেটা বলা হচ্ছে যে অলস পরে নষ্ট হচ্ছে 2083 কোটি টাকার চিকিৎসা যন্ত্র। পাওয়া যায় না। দেখেন, আমি
ওখানে গেছিও, জি। আমি ওটাকে দেখেছি যে বাইরে থেকে দেখলে কিন্তু খুব খুব সুন্দর, হ্যাঁ, না খুব সুন্দর, জি। যন্ত্রপাতিও আছে, সবই আছে, কিন্তু ওখানে ডাক্তার সংকট আছে, আচ্ছা। স্পেশালাইজড ডাক্তার সংকট। তার মানে এই যন্ত্রগুলো যদি ব্যবহার না হওয়া গেছে হয়ে যাবে তো, নষ্ট হয়ে যাবে তো, হ্যাঁ। নষ্ট হয়ে যাবে তো। এই জন্যে আপনার প্রতিষ্ঠান করলে তাহলে এগুলো তো লোক বলের সাথে হিসাব করে করার, মানে আপনি যেটা করবেন মানে একসাথে তো চলতে হবে, যে লোক সব বল লাগবে, সব কি লাগবে, আপনার টেকনিক্যাল নো হাউ সাপোর্ট যেমন লাগবে। ধরেন আপনার বঙ্গবন্ধু মেডিকেলে আপনার যেমন ল্যাবরেটরিটা খুব ভালো, আমি শুনেছি অন্য জায়গার থেকেও এখানে এসে টেস্ট করাই যায়, ওটা ভালো। কিন্তু আপনার ডাক্তার সংকট, ডাক্তার সংকট এই কারণে, এমনি তো ডাক্তার আমাদের দেশে তো ডাক্তার একটু সংকট আছেই, তারপরে আবার আরেকটা আছে যে আপনার এই যে প্রকেসি আর একটা দুইটা আছে না, ড্যাব আছে না, যে সরকার আছে ওইগুলো আইনে ডাম করে ঢাকা শহরে, ঢাকা শহরের বাইরে তো কেউ যেতে চায় না, ভালো ডাক্তারও পাওয়া যায় না, কঠিন, তাহলে তো সংকট থাকবে, সংকট থাকবে। আর 2 নম্বর হলো হসপিটালগুলোতে, আগের আমলের থেকে জানি যে বিভিন্ন হসপিটালে মিনিস্ট্রি থেকে পার্সু করা হয় যে তুমি এই অর্ডার দাও, আমরা কিনে দেব, যন্ত্রপাতি কিনে দেব, ওটা লাগুক না লাগুক বসে থাকে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। গতকালও বলেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এবং ছাত্রদের যে আন্দোলন চলছে সেটার একটা পরিসমাপ্তি হওয়া দরকার। এমন সময় হয়তো পরিসমাপ্তি হবে, তখন আমরা হয়তো অনেক ক্ষতিগ্রস্ত হব, এটা একটু ভাবা খুব জরুরি। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।